আসসালামু আলাইকুম। আজ জিয়াফত এই শব্দটার সাথে মনে হয় আমরা অনেকেই পরিচিত। অ্যাকচুয়ালি আগের যারা আমাদের বা বড় যারা আছেন, চাচারা, বাবারা এরা এই শব্দটা ব্যবহার করত। তো আমরা এই শব্দটার সাথে কিছুটা পরিচিত, মানে শুনে আসছি শব্দটা জিয়াফত। তো অনেকদিন পরে এইরকম একটা মানে শহীদদের স্মরণে এরকম একটা আসলে এগুলো তার অনুষ্ঠান না, মানে একটা ইয়ার জন্য করা হয় আর কি, শোকার্ত কোনো কিছুর জন্য করা হয়। এটাই এটার মিনিং আর কি। তো যাত্রাবাড়িতে আম, আজকে একটা এরকম আহ, গতকালকে এরকম একটা জিয়াফত হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এটা যারা করছে ওইখানে প্রায় 10,000 মানুষ খাইছে। তারপর নাকি খাবার আপনার মানে অনেক বেঁচে গেছে। তো যারা রান্না করছে তারা নাকি বলছে যে আল্লাহ বরকত দিছে। আসলে হয়তো আল্লাহ বরকত দিছে, আলহামদুলিল্লাহ। খাবার বেঁচে গেছে, 10,000 মানুষ তো কম না। 10,000 মানুষ খাওয়ার পরে মনে করেন যে খাবার বেঁচে গেছে, সেগুলো আবার এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। দিছে ওইখানে পুলিশের সাথে। আমি এই প্রসঙ্গটা আসছি একটা কারণে, মানে পুলিশকে নিয়ে বলার জন্য আসছি। তো পুলিশ ওইখানে ছিল একদম, অনেক সুন্দর ভূমিকায় ছিল। পুলিশ যারা শহীদ হয়েছে তাদের পরিবার বা যারা ইয়ে হয়েছে এরকম, তাদের সবার পরিজনরা আসছিল। তো ওদের সাথে পুলিশরা বসে একসাথে খাইছে, আমি দেখছি। তারপর হচ্ছে যে মানে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তো আমি মূল যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার দেখে অনেক ভালো লাগছে যে পুলিশ ভাইরা মাসাল্লাহ মানে আমাদের মানে বন্ধু হইতেছে। হ্যাঁ, কিছু তো এক্সেপশন থাকবে, এটা সারা জীবনই থাকবে। আমরা করাপশন মানে বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ঢুকে গেছে, এগুলো চাইলে আমরা রাতারাতি কখনোই এগুলোকে পরিবর্তন করতে পারবো না, বা কখনোই আমরা এগুলো থেকে রাতারাতি সুফল পাবো না। এগুলোর জন্য আমাদের ওয়েট করতে হবে, সময় ধরতে হবে। কিছু জিনিস আছে যে চাইলেই হয় না, সময়ের জন্য, সময়ের সাথে এটা রিলেটেড থাকে। ওই কারণে সময়টা যাইতে দিতে হয়। তো পুলিশ এই ভাইদের আমি বলবো যে মানে যারা, আমি তো বলি যে 70% 80% পুলিশ হচ্ছে একদমই মানে ভালো পুলিশ। ঠিক আছে? ওরা কখনোই এরকম হাসিনার যে মানে ওরা তো এখন বলি, সত্যি কথা যেটা, মানে যা বলছে মাঝখানে ওরা ছিল মনে করেন যে বলির মতো। যারা ভালো পুলিশ ছিল, মাঝখানে উপরে যারা 10-20% ছিল, এরাই তো মনে করেন যে আপনার এই যে কমান্ড দিত তারা করতে বাধ্য হইতো। কিন্তু দেখেন পুলিশ লাস্টে তো মানে 25 আগস্টের মানে সরি 5ই আগস্টের আগে দিয়ে তো মনে করেন যে আপনি পুলিশ তো অবশ্যই গুলি চালাইছে। তো এটাও একটা খারাপ কাজ ছিল, অনেক পুলিশ রিজাইন দিচ্ছে, আমি দেখছি, শুনছি। তো আমি বলবো যে তারপরে পুলিশ দেখলাম যে মিছিলের সাথে পুলিশ মানে মানে আপনার খুব ভালোভাবে, আগের মতো না, মানে আগের মতো তো হাসিনার পুলিশ একটা কেমন যেন একটা এগ্রেসিভ ছিল। তো মার্শাল্লাহ ওনাদের মানে ব্যাপারগুলো অন্যরকম। তো আমি বলবো কি যে আসলে পুলিশের পোশাকটা চেঞ্জ করে দেওয়াটা অনেক ভালো ছিল। এটা নিয়ে কথা উঠছিল, পরে এটা নিয়ে আর কোনো কিছু হইলো না, বা হবে কিনা আমি তাও জানি না। তো দিলে হয়তো কি ওদেরও মানে মনটা, মনের মধ্যে ওই যে আগের যে ফিলিংসগুলো ছিল, ইয়াগুলো ছিল, এগুলো তাদের মধ্যে থেকে চলে যেত। ভাই আমরা তো যা হারাইছি হারাইছি, আমরা পুলিশও হারাইছি, সাধারণ জনতা হারাইছি, তারপরে মা বোন হারাইছি, ভাই বোন হারাইছি, ছোট ছোট বা আমাদের ভাই বোন হারাইছি, বলে লাভ নেই। তো পুলিশ ভাইদেরও বলবো যে ভাই দেখেন, আমরা অতীত থেকে শিক্ষা নিই, আপনারাও শিক্ষা নেন। আর যারা এরকম আমরা এখনো এরকম খারাপ আছি, তারা আমরা ভালো হই। আমি তো বলছি যে পুলিশদের বেতন বাড়াই দেন, একটা ভিডিওতে আমি বলছি। তো কথাটা আমি আসলে এমনি এমনি বলি নাই, পিছনে কারণ আছে। দেখেন না, পুলিশের বেতন কিন্তু আসলে ওইভাবে কিন্তু কত, বললাম না যে 40,000 টাকার, একজন এসআই এসআই মনে হয় 40,000 টাকার কাছাকাছি বা কম বেশি হইতে পারে, টিএডিএ মিলা হয়তো বা 50,000 টাকা পায় না। তো ওরা কিন্তু অনেক কষ্ট করে রাস্তায়। ঠিক আছে, আমি ন্যায় অন্যায়টা বলতেছি। মানে কিছুদিন আগে আপনার, হ্যাঁ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কিছুদিন আগে বাড়ানোর একটা মানে প্রস্তাব উঠছে এবং আসছে, এবং এটা বাড়বে, এবং পেনশন সহ আর কি হবে। তো যারা মুরব্বী আছে 60 ঊর্ধ্ব 65 বছরের, তারা এই এই জিনিসগুলো পাবে। আহ, আর হচ্ছে যে আপনার আরো কিছু উন্নয়ন হইতেছে, উন্নয়ন হইতেছে। গ্র্যাজুয়ালি যে উন্নয়নটা হইতেছে আসলে এই ইউনুস ইউনুস মানে সরকারকে দিয়ে, ডক্টর ইউনুস সরকারকে দিয়ে মানে হচ্ছে। কিন্তু মানে আমরা আরেকটু মানে হ্যাঁ হয়ে যাবে, তবে একটা সময় পরে হবে কি যে কিছুটা গতিশীল হবে, কিছুটা গতিশীল হবে। তবে এর মধ্যে কিছু কিছু প্রতিবন্ধকতা আসবে, বা হচ্ছে বা করতেছে, হচ্ছে। তো এইগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, যারা আমরা সাধারণ জনতা আছি। দেখেন আমি যে পুলিশের কথা বললাম, যদি 80% 70% পুলিশ যদি ভালো হয়, তাহলে 70% 80% মানুষও কিন্তু ভালো। ঠিক আছে? তো ভালোর সংখ্যাটা কিন্তু কম না। আর আজকে ভালোর সংখ্যাটা এত বেশি বলেই কিন্তু হয়েছে, বলেই কিন্তু এই হাসিনাকে সরানো গেছে। এই যে জিয়াফত হয়েছে, এটা মানে অনেকদিন পরে মনে হয় বাংলাদেশে এটা হয়েছে আর কি। তো যারা যান নাই তারা মানে নেক্সট সম্ভবত রামপুরাই হবে, হ্যাঁ রামপুরাই হবে। তো যায়েন, দেখবেন যে অনেক ভালো লাগবে, মন থেকে একটা ফিলিংস, একটা শান্তি পাবেন, মনের ভিতর থেকে একটা শান্তি আসবে।
ঠিক আছে? তো আমার কথাগুলো বলার উদ্দেশ্য ছিল যে এই সমাজের প্রতি, সমাজের দৃষ্টিভঙ্গিটা আমরা সবাই বদলাই। পুলিশ কি আর আমরা সাধারণ জনতা কি? আমি তো বলছি যে পুলিশ হবে আমাদের বন্ধু। আমরা পুলিশকে কফি খাওয়াবো। পুলিশ আমাদের চা অফার করবে। ঠিক আছে? আমরা চাই এরকম সম্পর্ক। আমি বিপদে বলার আগে যেন পুলিশ আমার কাছে ছুটে আসে। হ্যাঁ? আমার কথা হচ্ছে কেন পুলিশ ভাই? আপনাদের ছেলেমেয়েও তো আমাদের সাথেই আছে। আপনাদের ছেলেমেয়েও তো আমাদের সাথে বড় হচ্ছে। আমাদের সাথে পড়তেছে, এই দেশে আছে। একটু চিন্তা করেন। ঠিক আছে? আমার মনে হয় আস্তে, আস্তে ইনশাআল্লাহ মানে দেশ ভালোর দিকে যাচ্ছে। আমি মাসখানেক আগে বলছিলাম যে না, দেশে অনেকে অনেক কথা বলছে যে এই হবে, সেই হবে, খারাপ হয়ে যাবে। তা মানে ইন্ডিয়ার কথা শুনে ইন্ডিয়ার রিপাবলিক বাংলার বান্দর তো একটা লাফাচ্ছেই, হ্যাঁ, ক্ষণে, ক্ষণে। তো ওইটার উল্টাপাল্টা নিউজ চিটাং নিয়ে যাচ্ছে, এই নিচ্ছে সেই নিচ্ছে। এর মধ্যে ভালো ভালো কিছু নিউজ এসেছে যেগুলো নিয়ে আসলে আমি নিউজ করি নাই। যেমন হচ্ছে আপনার পঞ্চগড়ের দিকে, আপনার রংপুরের পঞ্চগড়ের ওই দিকের দিকে আপনার ওই যে আমাদের যে বিমান ঘাঁটিটা, এটা আপনার স্বাধীনতার আগে তৈরি করা হয়েছিল। তো স্বাধীনতার আগে বা পরে হবে, তৈরি করা হয়েছিল, কিন্তু ভারত সরকার আমাদের ওইটাকে চালুই করতে দেয় নাই। তো পরে ওইটা ওইভাবে ফেলে রাখছিল, মানুষ গরু টরু চড়াইতে। এখন তো এই ডক্টর ইউনূস সরকার এসে এই একটা কাজ খুব ভালো করছে, এবং এটার কারণে মনে করি যে ইন্ডিয়ার অনেকটা মানে মাথা ব্যথা। আমি আরেকটা জিনিস বলি, ইন্ডিয়ার ট্রাকগুলো রাত্রেবেলা আমাদের রাস্তায় দিয়ে যে চলে, ওরা ওভারলোডেড হয়ে চলে ভাই। ওরা ওভারলোডেড হয়ে চলে। প্লিজ আমি প্রশাসনকে বলবো যে ভাই, যারা মানে শুনতেছেন বা বুঝতেছেন, মানে তারা একটু এদিকে মানে নজর দিয়েন। মানে এই ট্রাকগুলো ওভারলোডেড হয়ে চলে, এবং মনে করেন যে এত মানে স্লোলি চলে, বা এত জোরে তো যেতে পারে না। তখন হয় কি, রাস্তার মধ্যে একটা খুব স্লোলি একটা জ্যামের মতো থাকে। তো এটা যেমন মানে অনেক কিছুর কারণ হইতে পারে, আবার অনেক কিছুর মানে ইয়েও হইতে পারে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে মানে এগুলো যদি বন্ধ না করেন, তাহলে ভাই আমরা দেশের মানুষ ভালো কিছু করে ধরেন রাস্তাঘাটে আমরা আইন মানে ওই যে মানে লোড কম নিব, এই নিব সেই নিব, হ্যাঁ, আমাদের ট্রাক ভাইরা। তো এগুলো আপনার করে লাভ কি? তারা যদি করতে থাকে পাশাপাশি, তো এগুলোর প্রতি নজর দেন প্লিজ। হ্যাঁ, আমি তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, হ্যাঁ, রাস্তাঘাটের চিত্র কিছুটা চেঞ্জ হইতেছে, যেমন রাস্তাগুলো পিচ ঢালা করতেছে। আমি বলবো যে এমন কিছু কিছু রাস্তা আছে ভিতরে বাইরে, শুনছি যে এই সরকার নাকি রাস্তাঘাট ঠিক করার একটা মানে হাতে নিচ্ছে, প্রকল্প হাতে নিচ্ছে রাস্তাঘাটগুলো ঠিক করার জন্য। তো ইউনূস সাহেব ভালো মানুষ, উনি অনেক সত্যি অনেক ভালো মানুষ, মন থেকে একটা ভালো মানুষ, কিন্তু আসলে উনি তো দেশের বাইরে বাইরে মানে মানে কাটাইছে বেশি, দেশে খুব মানে কম ছিল ছিল তারপরও, কিন্তু ওইভাবে অভ্যন্তরীণভাবে দেশের মানুষের সাথে মানে ওনার কমিউনিকেশনটা ছিল না। তো যেই কারণে মনে করে যে উনি ওইভাবে জিনিসগুলো রিয়েলাইজ করে না, কিন্তু ওনার পাশে যারা ছিল তারাই তো এই জিনিসগুলো করতো। অনেক কিছু হচ্ছে অন্তর্বর্তীকালীন এই সরকারের মধ্যে, যেমন মনে করি যে ঘুষ বাণিজ্য, এই বাণিজ্য সেই বাণিজ্য। আমি ডক্টর সরি আপনার আসিফ নজরুলকে নিয়ে আমি একটা কথা বলি, যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে দেখেন ভাই, যে একটা মানে আপনার একটা দায়িত্ব নিয়ে আছেন এখানে, কিন্তু মানে আপনার দুর্বলতা প্রকাশ করার বা ফিলিংস দেখানোর কোনো অবকাশ নাই। মানে কিছু কিছু বিষয় আছে ভাই, ঘরের জিনিস ঘরে রাখাই ভালো। ঠিক আছে? এগুলো বাইরের মানুষকে শো আপ করার কোনো দরকার নাই। অনেকে এগুলো নিয়ে কি বলতেছে জানেন? আমার কথা না, অনেকের কথা। আমি তো বাইরে কথা বলি মানুষের সাথে। তো অনেকের কথা হচ্ছে এগুলো হচ্ছে মুস্তফা সরয়ার ফারুকীকে দিয়ে নাটকের প্রযোজনা করানো হচ্ছে, যেটাতে অভিনয় করতেছেন আরকি। আসিফ নজরুল সাহেব ওনার ওয়াইফের কথা বলে কান্না করে। তো আমি ওনার এই যে কান্নার সিনটা দেখার পরে আমি আর ওনারকে আর মানে এই জাস্ট এইটুকু দেখার পরে আমি আর মানে ফার্স্টে একদম এইটুকু দেখার পরে আমি আর দেখি নাই। কারণ ভাই আমার জিনিসটা রুচিতে আসে নাই দেখার জন্য। আমার কথা হচ্ছে ভাই, আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনার সম্পর্কে মানুষ উল্টাপাল্টা কথা বলবে, সমালোচনা করবে, আর আপনি সেটা আমাদেরকে বলবেন যে গুজব বা মিথ্যা কথা বলে আপনি এই জিনিসগুলো এড়াই দিবেন। আমার কথা হচ্ছে আপনি যদি না করে থাকেন তাহলে সেগুলো তো আপনি একটা প্রুফ দিতে পারেন খুব সুন্দর করে। কোনো সমস্যা আছে? দেশের মানুষ তো স্বচ্ছতা পছন্দ করে। যারা স্বচ্ছতা পছন্দ করে তারা স্বচ্ছতাটাই পছন্দ করে। এর বাইরে কোনো কিছু না। আপনি ৯-৬ দিয়ে বুঝানোর মতো কোনো কিছু নাই। আপনার এটা নিয়ে অনেক সমালোচনা হইছে। ঠিক আছে? এটা নিয়ে অনেক সমালোচনা হইছে। আর আরেকজন বলছিল যে উনি এখানে যেটা করতে আসছে আসলে উনি তো এটাই বুঝে না যে কোন জায়গায় কোনটা কি করতে হবে। তো এরকম মানুষ দিয়ে যদি ভাই এরকম মানে অন্তর্বর্তীকালীন সরকার চলে বা চলতেছে, তো একজন ইউনূস ভালো হয়ে আর বাকি মোটামুটি কম বেশি খারাপ ভালো মিলায়া তো আর মানে হবে না। একটা মানে গোলযোগ সৃষ্টি হবে, হওয়ার সম্ভাবনা থেকেই যায় সব সময়। তারপরে বিএনপি রাজ্জাক সাহেব সেদিন কিছু কথা বলছে। আচ্ছা আমি মানে ওনার দুইটা কথা দিয়ে জাস্ট শেষ করে দিচ্ছি। উনি সেদিন বলতেছে যে আসলে নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। তো ওনারা যেরকম পজিশনে আছে, আমিও হ্যাঁ, আমারও মনে হয় যে কিছুদিন আগে আমি বলছিলাম যে মানে পারিপার্শ্বিক অবস্থা থেকেই বলছিলাম যে ওনারা মিনিমাম ৩-৪টা বছর থাকা উচিত। কিন্তু আমার মনে হয় যে না, আসলে ওনারা ঠিক মনে করেন যে কোনভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করবে, কারণ ওনারা তো রাজনৈতিক ব্যক্তি না। ওনারা আসলে রাজনীতি করে নাই কখনো, ওইভাবে করে নাই। ঠিক আছে? ওনারা ওইভাবে কখনো এই কাজগুলো করে নাই।
ওনাদের আগের অভিজ্ঞতা থেকে নিয়ে এসে করতেছে। আমার মনে হয় এখানে ওই লোকগুলোকে বসানো দরকার যাদের মধ্যে এই জিনিসগুলো নিয়ে ফিলিংস আছে, যারা মানে যেমন আমি একবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছিলাম, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছি যে মানে স্বাস্থ্যের প্রতি মানে যার একটা ফিলিংস থাকবে, হ্যাঁ আমি এখানে মানে মানুষের সেবা দিব, মানুষের ভিতর থেকে আসবে জিনিসটা, আমি বলবো যে তাদেরকে ওই পদগুলোতে নিয়োগ দেন। ঠিক আছে? এবং আরেকটা নিউজ, সেটা হচ্ছে যে আপনার ওই যে আপনার নির্বাচন হবে ওই যে সিটি কর্পোরেশনের যে কাউন্সিলরদের করে ওইখানে চেয়ারম্যানদের বসানোর জন্য এরকম একটা কিছু শুনছিলাম। তো অন্তর্বর্তীকালীন সরকার কেউ বা বলতেছে যে পুনর্বহাল করার জন্য, কারা বলতেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বলতেছে, এবং শুনতেছি যে এরা নাকি এরকম দল গঠন করবে বা করতেছে, এরকম এরকম অনেক কিছু আর কি। ঠিক আছে? তো এই কথাগুলো আসলে আহ, আমরা সবাই জানি কম বেশি, আজকে গত 4-5 দিনের নিউজ এগুলা। তো আমি একটু ব্যস্ত ছিলাম যে জন্য এগুলো নিয়ে আলোচনা করতে পারিনি বা করি নাই। তো আজকে একটু আলোচনা করলাম আর কি। তো একটা কথা বলি যে দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন, আপনাদের সাথে কিন্তু ভাই জনগণ ছিল। আপনারা কিন্তু জনগণ ছাড়া কিন্তু আপনারা কিন্তু কিচ্ছু না। আপনারা কিন্তু জনগণ ছাড়া কিন্তু কিচ্ছু না। একটা সময় কিন্তু আপনারা দমে গেছিলেন, কিন্তু তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসছে। এবং আরেকটা নিউজ, মানে নিউজের তো ভাই আসলে ছড়াছড়ি কি বলবো, মানে এই যে এবিট প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কিলিং করা হচ্ছে। ঠিক আছে? 4জন না 7জন এই পর্যন্ত মারা গেছে। তারপরে হচ্ছে আরো ভাই, এগুলা কি অন্তর্বর্তীকালীন সরকার দেখেন না? মানে দেশ স্বাধীন হওয়ার পরে একটা মানুষ মারা যাবে, একটা ছেলে মারা যাবে। সেদিন দেখলাম একটা ছেলে আপনার এই যে মনে আছে কিনা আমি জানি না, আমি দেখছি মানে সেনাবাহিনী ট্যাঙ্কের মধ্যে আপনার রং করে ভুয়া ভুয়া লিখছে। তো ওই ছেলেটা আপনার ইউ ল্যাবে পড়ে। তো এই ছেলেটাকে আপনার পহেলা ডিসেম্বরে, এই ডিসেম্বরে ওকে নিয়ে আপনার এই যে কি যেন বলে, ওকে মারধর করা হয়েছে। মানে বলা হয়েছে যে ও নাকি আওয়ামী লীগ করতো বা করে, এরকম চাঁদাবাজির সাথে নাকি জড়িত। ভাই এগুলো আছে, একটা ছেলে, যে ছেলেটা এত সাহস নিয়ে এরকম করছে এবং সে ওইখানে একটা ডান্সও দিচ্ছে। মানে আমার খুব ভালো লাগছে জিনিসটা। মানে তার মধ্যে এমন একটা জিনিস ছিল, সে এটাকে মানে উৎসবের মতো করে নিচ্ছিল। কয়জন পারছিলেন ভাই ওই ওই সময়টার মধ্যে উৎসবের মতো করে রাখতে? মানে ও কিন্তু রাখছে, ও কিন্তু দেখাইছে জিনিসটা। তো আসলে না, আমরা ভাই শিখি না, দেখি না, দেখাও দেখি না, শিখাও শিখি না। কোনো কিছু বলার ভাষা মাঝে মাঝে খুব হারাই ফেলি। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, এই স্বাধীন দেশে কেন এখন মনে করে যে মানুষ মারা যাবে? একটা মানুষও কেন মারা যাবে ভাই স্বাধীন দেশে? একটা মানুষও কেন মারা যাবে? একটা ভাইও কেন আমার এই যে আজকে যারা এই যে শহীদ হয়েছে তাদের পরিবারগুলোর প্রতি মানে 30 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল সরকারের, 30 লাখ টাকা করে না দিয়ে সেখান থেকে এখন 1 লাখ, 2 লাখ, 3 লাখে নেমে আসছেন ভাই, এগুলো কোনো কথা? এগুলো কোনো কথা? ঠিকভাবে স্বাস্থ্য পাচ্ছে না, সেবা পাচ্ছে না। কই আপনি বলছিলেন যে বিদেশে নাকি পাঠাইছেন, আমরা তো কোনো নিউজ দেখি না যে বিদেশে গিয়ে ওই চিকিৎসা নিয়ে ভালো হয়ে ফিরে আসছে। কি হচ্ছে জানি না আসলে, বুঝছেন? কিছু কিছু জায়গায় সরকারের কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় সরকারের দুর্বলতা আছে। প্লিজ এগুলোকে ঠিক করেন আপনারা। হ্যাঁ, আমার মনে হয় যে সবার জন্য ভালো হবে। দেখেন, আমরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো না থাকলে কিন্তু মনে করেন যে জনগণ তো ভালো থাকবে না। তখন তো দেখছেনই জনগণ ভালো না থাকলে কি করে। একটা জিনিস কিন্তু এমনি এমনি হয় না। যে আমি একটা কথা, আরেকটা কথা বলি, যে বিন্দু থেকে কিন্তু সিন্ধুর একটা সৃষ্টি হয়। ওইখান থেকে কিন্তু মানুষের মানে আপনাদের মানুষ কিন্তু সময় দিতেছে, দেখতেছে। আর আপনারা কিন্তু আরেকটা কথা মনে রাখেন, মাথায় রাখেন, আপনার মানে কথাটা ভুলা যান। আমিও মাঝে মাঝে অবশ্য ভুলা যাই, কিন্তু মনে হয় বা মনে রাখি আর কি, যে আসলে আপনারা কিন্তু সবসময় ক্ষমতায় থাকবেন না। আপনারা ক্ষমতায় থাকবেন না, এই একটা কথা বলি। আর তারেক রহমানের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে উম, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি না, আমরা কিন্তু এখনো নির্বাচনে জয়ী হয়নি। আর রাজ্জাক সাহেবের আরেকটা কথা বলতে নিছিলাম, উনি বলতেছিল যে বাবা, তোমরা আমাদের সন্তানের মতন, আমরা তোমাদের বাবার মতো। অবশ্যই অবশ্যই, এই ব্যাপারে কোনো ডাউট নেই। নির্বাচনটা দাও তোমরা, মানে আমরা, হ্যাঁ নির্বাচন দিবে, কিন্তু তারপরে হচ্ছে কি জানেন, যে এই যে নির্বাচন কমিশনটা তো অন্তত একটু ঠিক করতে হবে, প্রশাসনটারও তো আরো ঠিক করতে হবে। ঠিক আছে? আপনার কথা ঠিক আছে, যুক্তি আছে। হ্যাঁ, এটা ঠিক যে সরকার বলছে যে এই ডিসেম্বর জানুয়ারির দিকে তারা মানে ঘোষণা দিবে যে কবে নির্বাচন হবে। তা আমি বলবো যে সব মিলে আমার মনে হয় যে 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন, 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন। আপনারা সংস্কারগুলো তো ভাই সারা জীবনই করতে পারবেন। সংস্কার করলে আপনারা সারা জীবনই করতে পারবেন, করতে থাকবেন। ঠিক আছে? এই সংস্কারে শেষ হবে না। তো আমার মনে হয় আপনারা যেহেতু একটা শক্ত পিলারের উপরে দাঁড়াতে পারতেছেন না, হ্যাঁ এটা তো একদম কনফার্ম শিওর। আপনারা এই যে জাতি বুঝে ফেলছে যে আপনারা এখন পর্যন্ত কোনো শক্ত পিলারের উপর দাঁড়াতে পারেন নাই। শক্ত পিলারের উপরে দাঁড়ানোর জন্য একটা ভোটের সরকার দরকার। ঠিক আছে? এটা যেই আসুক, ভোটের সরকার দরকার। তো আমি বলবো যে আপনারা 1 বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন, মানে ভালো হবে। আর আপনাদের যে যে কানাঘুষাগুলো আছে, এই যে মনে করেন যে কিছু বদনাম রটছে আপনাদের নামে, আমি বলবো যে এগুলো প্রেস কনফারেন্স করে করে আপনারা এগুলো মানুষের কাছে ক্লিয়ার থাকেন। ঠিক আছে? থাকেন, কারণ হচ্ছে কি, ওই যে একটা কথা বললাম, আপনারা কিন্তু এখানে সারা জীবন থাকবেন না। একটা সময় কিন্তু মানুষ আপনাদের কিন্তু মানে থুতু দিতে, লাথি মারতে দ্বিধাবোধ করবে না। আজকে হয়তো আপনারা একটু পজিশনে চলে গেছেন, কিন্তু এটা কিন্তু স্থায়ী না, মানে খুবই ক্ষণিক। ঠিক আছে? তো বলবো যে ভাই প্লিজ দেশের মানুষের জন্য ভালো কাজ কিছু করে দেখেন, যে ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনাদের।
ঠিক আছে? আপনারা যেহেতু এতটুকু পর্যন্ত করতে পারছেন, দেখবেন যে দেশের মানুষ আপনাদের জন্য আরো অনেক বেশি কিছু করবে। ঠিক আছে? তো আমার সবার কাছে অনুরোধ যে মানে আমরাও সরকারের সহযোগিতা করি, সরকারও আমাদেরকে সহযোগিতা করুক। এবং আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু সবকিছু হচ্ছে। এই কথাটা কিন্তু যারা সরকারি চাকরি করে, হ্যাঁ, সবাই ভুলা যায়, সবাই ভুলা যায়। আমি বলব যে এই কথাটা সবাই মনে করাই দিবেন। এবং আপনারাও যারা সরকারি চাকরি করে বেতন নেন জনতার কাছ থেকে, হ্যাঁ, জনতার ট্যাক্সের টাকায় বেতন নেন, আমিও তাদেরকে বলবো যে এই সরকারের আমলে এখন যেটা আসলে ফোকাসড সেটা হচ্ছে যে দুর্নীতিটা বন্ধ হয়েছে, ঘুষ চলতেছে, ঘুষ বাণিজ্য, ঘুষ বন্ধ হয় নাই, ঘুষ বাণিজ্য চলতেছে, দুর্নীতিটা বন্ধ হয়েছে মোটামুটি কম বেশি, বড় বড় যে দুর্নীতি ছিল ওইগুলো বন্ধ হয়েছে, ইভেন বিভিন্ন প্রজেক্ট থেকে টাকা ফেরত আসতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার রেমিটেন্স বাড়ছে 34% না কত পার্সেন্ট, রেমিটেন্স আরও বাড়বে, কিন্তু রেমিটেন্স যোদ্ধারা কিন্তু ইউনূস সাহেবের প্রতি খুবই খারাপ। এই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু ইউনূস সাহেবের প্রতি আবার খেপতেছে। ঠিক আছে? তো ইউনূস সাহেবের একটা যেখানে এত এত সুনাম চারদিকে আছে, তো উনি চাইলে আরও আসলে অনেক কিছু করতে পারে, তা হয়তো বা সীমাবদ্ধতা থাকতে পারে যেগুলো আমি হয়তো জানি না। তারপরে আমি বলবো যে ওনাকে যেভাবে মানুষ পছন্দ করে, বিশ্বের আমরা বাংলাদেশের মানুষ কি পছন্দ করি ওনারা, আমরা বাংলাদেশের মানুষ ওনাকে সম্মানই দিতে পারি নাই, কিন্তু বিদেশের মানুষ ওনারা যেভাবে পছন্দ করে, যেরকম পছন্দ করে, উনি ওই ইমেজটা কাজে লাগায় যেমন কিছু কাজ করছে। ইউরোপের ভিসা সেন্টারগুলো বাংলাদেশে আসতেছে, যতটুকু ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়া থেকে 9টা না 11টা ভিসা সেন্টার, 13টা মনে হয় নিয়ে চলে আসতেছে, আর থাকতেছে না। তো এগুলো বাংলাদেশের সুযোগ সুবিধা কিছু বাড়তেছে। তারপর আমি যে আরেকটা ভিডিওতে বলছিলাম যে আপনি যারা প্রবাসে যাইতে চায় তাদের জন্য নো, ব্যাংকগুলো যেভাবে ঋণের ব্যবস্থা করছে, যা গার্ডিয়ান কিছু করবে, থার্ড পার্টি আরেকজন কিছু করবে, তারপরে মনে করেন যে ওনাকে লোন দেওয়া হবে, তাহলে তবে আমার পার্সোনাল লোন হয়ে গেল সেটা। এইভাবে না, আপনি যাবেন, এরকম একটা সিস্টেম কিন্তু আগে চালু ছিল, আমরা দেখছিলাম। আপনি বিদেশে যাবেন, যাওয়ার পরে ওইখানে, হ্যাঁ, এই জিনিসগুলো করেন, করেন, অনেক দরকার আছে, অনেক ভালো। আর এই যে আরেকটা কথা বলি যে কর্মসংস্থানের জন্য আরো মানে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আরো বাড়ান, সরকারি বেসরকারি উদ্যোগে এগুলোর অনুমোদন দেন। একটা ছেলে 2 বছরের মধ্যে পুরা মানে ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে সে বিদেশে গিয়ে ভালো, সে নিজেও ভালো থাকবে, আপনাদের দেশে অনেক প্রচুর টাকা রেমিটেন্স পাঠাইতে পারবে। সে বেশি কামাইলে তো বেশি পাঠাবে ভাই দেশে। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকেন, কথা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।